হ্যালো বন্ধুরা, পানামা খাল সম্পর্কে আপনারা সকলেই জানেন। এটা এমন একটা খাল যা প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে জোড়ে। এই খালের মধ্যে দিয়ে প্রতি বছর প্রায় কয়েক হাজার জাহাজ পাস করে। কিন্তু কি হবে যদি এই পানামা খাল শুকিয়ে যায়? বৈজ্ঞানিকরা অনুমান করছে ভবিষ্যতে এমনটাই হতে পারে। এটা দেখুন, এটা জাহাজের একটা লম্বা লাইন যা বিগত কিছু সময় আগেই দেখা গেছে। এই জাহাজগুলো অপেক্ষা করছে পানামা খালকে ক্রস করার জন্য। এই ৮০ কিলোমিটার লম্বা শিপিং লেনকে পার করার জন্য কয়েকশো জাহাজ অপেক্ষা করছে। এরা সবাই ১০০ বছর পুরনো এই খালটাকে পার করে কেউ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে, কিংবা কেউ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করার জন্য লাইন দিয়ে আছে। প্রায় ১৪,০০০ জাহাজ প্রতি বছর এই খাল দিয়ে পার হয়, যা সারা পৃথিবীর বাণিজ্যের প্রায় ৬%-এর মতো হয়। তবে এই পানামা খালের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। টেকনিক্যাল ফেলিয়ার, জায়গার অভাব, এমনকি আবহাওয়া পরিবর্তনও এর একটা বড় সমস্যার কারণ। কিন্তু কেন এই যুগান্তকারী মার্বেল বর্তমানে সমস্যায় পড়েছে? আসলে সেটাই আজকে এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুনতে খুবই অবাক লাগবে, তবুও পানামা খাল সম্পর্কে জানার জন্য আমাদের ইতিহাসের পাতাটা একটু উল্টিয়ে দেখতে হবে। ইতিহাসের পাতায় পিছনে গিয়ে আমাদের পরিচয় করতে হবে ঊনবিংশ শতাব্দীর একজন মানুষের সাথে, যার ডাকনাম ছিল দ্য গ্রেট ফ্রেঞ্চম্যান। 1880-তে ফার্ডিন্যান্ড দ্য লেসিপস একটা কোম্পানি শুরু করেছিলেন, যার নাম ছিল ইউনিভার্সাল কোম্পানি অফ পানামা ইন্টারওশিয়ানিক ক্যানেল। প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে জোড়ার প্রজেক্টটা প্রথম তিনিই হাতে নিয়েছিলেন। কাজটা করার জন্য তিনি ৮০০ কিলোমিটার লম্বা একটা খাল কাটতে চেয়েছিলেন, যা ক্যারিবিয়ান সাগরকে পানামা বেয়ের সাথে জুড়তে পারে। তিনি খুব কনফিডেন্ট ছিলেন, কারণ সুয়েজ ক্যানেলের কাজ, যেটা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তার প্রতিষ্ঠাতাও তিনি নিজেই ছিলেন। তাই খুব তাড়াতাড়ি তিনি জমির অনুমোদন নিয়ে নেন। সেই সময় পানামা ইউনাইটেড স্টেট অফ কলম্বিয়ার আন্ডারে ছিল। তারপর 1882-তে প্রথম কাজ শুরু হয়ে যায়। তবে কাজ শুরু হওয়ার সাথে সাথেই সমস্যা তাদের পিছন পিছন চলে আসে। সুয়েজ ক্যানেলের কাজ যেভাবে করা হয়েছিল, দ্য গ্রেট ফ্রেঞ্চম্যান পানামাতেও ঠিক সেইভাবেই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, কনস্ট্রাকশন সাইট দুটোর ক্ষেত্রেই একেবারেই আলাদা ছিল। সুয়েজ ক্যানেল ছিল একটা মরুভূমি এলাকার মধ্যে, আর পানামা ছিল একটা জঙ্গলের মধ্যে। প্রথম কাজ ছিল জঙ্গল কেটে পরিষ্কার করা, তারপর প্রায় ১০০ মিটার উঁচু পাহাড়কে কেটে একটা খালে পরিণত করা। মানে এটা একটা অকল্পনীয় কাজ ছিল। তার সাথে ওয়ার্কারদের জন্য এখানকার জলবায়ু খুব একটা স্যুট করছিল না। ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার শ্রমিকদের বেঁচে থাকাটাও মুশকিল করে দিয়েছিল। এই সব কিছু হওয়ার পর প্রজেক্টটা প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতিতে চলে আসে। এই প্রজেক্টের জন্য কয়েক হাজার ইনভেস্টররা নিজেদের পয়সা হারিয়ে ফেলে। আর তার থেকেও খারাপ কথা যে প্রায় ২০,০০০ শ্রমিকেরা নিজেদের জীবন হারিয়ে বসে। এত কিছু হয়ে যাওয়ার পরও এই সামুদ্রিক রুটটা কিন্তু মানুষের চেতনা থেকে হারিয়ে যায়নি। কারণ কেবলমাত্র এই ৮০ কিলোমিটারের খালটাকে যদি সফলভাবে কেটে ফেলা যেত, তাহলে সম্পূর্ণ দক্ষিণ আমেরিকাকে বাইপাস করে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়া যেত, এবং কেপ হর্নের কাছে খুবই ভয়ানক প্যাসেজের শব্দকে এড়িয়ে চলা যেত, যা সময় এবং টাকা দুটোই বাঁচাতে পারত। তবে ইতিহাস পাল্টাতে চলেছিল। ১৯০৩-তে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাহায্য নিয়ে পানামা নিজেদের একটা স্বাধীন দেশ ঘোষণা করে দেয়। তাই আমেরিকার কথাতেই পানামা খাল তৈরি করার একটা ভাবনা তৈরি হয়, এবং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার চওড়া একটা জমি তারা খাল তৈরির জন্য ছেড়ে দেয়। আবার কাজ শুরু হয় ১৯০৪-তে। ইঞ্জিনিয়াররা লক সিস্টেমের একটা খাল তৈরি করার জন্য চিন্তাভাবনা করে। তার সাথে মার্কেটে বিভিন্ন ভ্যাকসিনও চলে আসে, যার ফলে শ্রমিকরা বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। এই বিশাল প্রজেক্ট প্রায় ১০ বছর পর্যন্ত চলতে থাকে। খাল কাটার সময় যে প্রচুর পরিমাণে পাথর বেরোয়, সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রেলওয়ে ট্র্যাক পাতা হয়। কনস্ট্রাকশন যখন টপ টাইমে চলছিল, তখন প্রায় ৪০,০০০ জন ওয়ার্কার কাজ করছিল। সেই সময়কার অনুযায়ী প্রায় $৩৭৫ মিলিয়ন খরচ হয়ে যায় আমেরিকার। ৭৯.৬ কিলোমিটার লম্বা খাল আর তার সাথে দুটো আর্টিফিশিয়াল লেক নিয়ে তৈরি হয় পানামা ক্যানেল। তবে কনস্ট্রাকশনের এই অবস্থাতেও প্রায় ৫,০০০ শ্রমিককে প্রাণ দিতে হয়। ১৫ এপ্রিল ১৯১৪-তে অফিসিয়ালি এই খালটাকে খুলে দেওয়া হয়। সেই সময় এই ক্যানেলটার অধিকার ছিল আমেরিকার হাতে। খালের মধ্যে যে লেকগুলোকে বসানো হয়েছিল, সেগুলো প্রায় ৩২০ মিটার লম্বা এবং ৩৩ মিটার চওড়া ছিল। আর এই সাইজটাকে মাথায় রেখেই নতুন একটা টাইপের জাহাজ তৈরি হয়, যার নাম হলো পানাম্যাক্স। এই জাহাজগুলো ৩২ মিটার চওড়া এবং ২৯৪ মিটার লম্বা। তবে ১৯৭৭-এ আমেরিকা পানামা খালের কন্ট্রোল পানামাকে দিয়ে দেয়। বর্তমানে এই খালটায় ওই দেশের একটা বড় ফাইন্যান্সিয়াল রিসোর্স, কারণ সারা দেশের প্রায় 10% রেভিনিউ এই খালটা থেকেই আসে।
তার কারণ হলো এই খালটা দিয়ে কোনো জাহাজ ফ্রিতে পাস হতে পারে না, এর জন্য ট্যাক্স দিতে হয়। ছোট জাহাজগুলোকে পার হওয়ার জন্য প্রায় $10,000 দিতে হয়, আর বড় জাহাজগুলোকে পার হওয়ার জন্য প্রায় $3 লক্ষ দিতে হয়। তবে এটা একটা গড় হিসাব, যেটা আমি বললাম। ব্যস্ত সময়ে এই ভাড়া আরও বেশি বেড়ে যায়। এমনকি পিক সিজনগুলোতে পাস হওয়ার জন্য যে স্লট থাকে সেগুলোকে অকশনও করা হয়। কিছুদিন আগেই একটা কেমিক্যাল ট্যাঙ্কার প্রায় $2.4 মিলিয়ন দিয়েছিল অন্যদের থেকে আগে যাওয়ার জন্য। কিন্তু এই সব কিছুই ভবিষ্যতের সমস্যার মধ্যে পড়তে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আসলে পানামা খালের মধ্যে যে জল আছে সেটা কিন্তু সমুদ্র থেকে আসে না। এই জল আসে দুটো আর্টিফিশিয়াল লেক থেকে। একটা হলো লেক গাটুন আর দ্বিতীয়টা হলো লেক আলাজুয়েলা। আর এই লেকগুলোতে জল আসে দেশের বিভিন্ন নদী থেকে। জাহাজকে লেকের তল থেকে সমুদ্রের তল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা লক সিস্টেমকে ব্যবহার করা হয়। জাহাজগুলোকে একটা লক থেকে অন্য লকে নিয়ে যাওয়ার জন্য ক্যানেলের দুধারে লোকোমোটিভ লাগানো থাকে, যেগুলো জাহাজগুলোকে টেনে এক লক থেকে অন্য লক পর্যন্ত নিয়ে যায়। এই লক সিস্টেমের জন্য প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কিউবিক মিটার জল প্রত্যেকবার খাল থেকে সমুদ্রে বেরিয়ে যায়। তার মানে যতবার জাহাজ পাস করবে ততবার এই জলটা খাল থেকে সমুদ্রে বেরিয়ে যাবে। যখন বৃষ্টিপাত ঠিকঠাক হয় তখন এটা কোনো সমস্যা নয়, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই খেলাটাই পাল্টে যাচ্ছে। এবং খরা পড়াটা এই অঞ্চলে আগের থেকে অনেক বেশি কমন হয়ে গেছে, যে কারণে এই দেশের অথরিটি এই সমস্যাকে মাথায় রেখে কাজও শুরু করে দিয়েছে। আগে যেখানে সেই খাল দিয়ে প্রতিদিন 40টা জাহাজ পাস করতো, বর্তমানে সেটা কমে গিয়ে 32টা জাহাজ প্রতিদিনেই দাঁড়িয়ে গেছে। আর এই কারণেই পানামা খালের বাইরে জাহাজের এত বড় একটা লাইন দেখা যাচ্ছে। আসলে এই খালটা সুয়েজ ক্যানেলের তুলনায় একেবারে আলাদা। একদিকে যেমন সুয়েজ ক্যানেলে কোনো জাহাজ ফ্রিলি যাতায়াত করতে পারে, সেখানে দাঁড়িয়ে জাহাজ পার হওয়ার জন্য এখানে লক সিস্টেমে ব্যবহার করতে হয়। প্লাস লোকোমোটিভ এই জাহাজগুলোকে টেনে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যায়। অতএব পানামা খালের মধ্যে দিয়ে জাহাজরা ফ্রিলি যেতে পারে না। তাই তারা চাইলেও যতগুলো জাহাজ প্রতিদিন পাস করছে সেটাকে বাড়াতে পারবে না। 2006 পরে প্রায় $6 বিলিয়ন খরচা করে পানামা খালে নতুন গেট তৈরি করা হয়। 2016 গিয়ে ওই নতুন লক খোলাও হয়। পাশাপাশি লেক গাটনকে ট্রান্সফর্ম করা হয়। এর গভীরতা প্রায় 45 সেন্টিমিটার বাড়িয়ে দেওয়া হয়। তবে এত কিছু করা সত্ত্বেও ওয়াটার শর্টেজ প্রবলেমটাকে কিন্তু তারা সলভ করতে পারেনি। বৃষ্টি কম হওয়ার জন্য পানামা খাল ধীরে ধীরে অসহায় হয়ে পড়ছে। এই কারণে জাহাজ কোম্পানিগুলো পৃথিবীতে অন্য কোনো অল্টারনেটিভ রুট খোঁজার চেষ্টা করছে, যার মধ্যে প্রধান হলো আর্কটিক রুট। বিশ্বের তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে, সাথে মেরুর বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে। এই আর্কটিক রুটটা আরও বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, বিশেষ করে গরমকালের জন্য। তবে জাহাজ তো তাদের পথ পাল্টে ফেলতে পারবে, কিন্তু এই খাল এবং তার আর্টিফিশিয়াল লেকের জন্য এখানে যে ইকোসিস্টেম তৈরি করা হয়েছে সেটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। কারণ এই দুটো আর্টিফিশিয়াল লেক থেকে খাওয়ার জলও নেওয়া হয়ে থাকে। প্রায় 20 লক্ষ মানুষ এই জলের ব্যবহার করে থাকে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে, যা পানামা দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা। তারা মনে করছে যে এই খালটাকে চালু রাখার জন্য শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভর করে থাকলে চলবে না, জলের অন্য কোনো উৎস খুঁজতে হবে তাদের। ক্যানেল অথরিটি আরও একটা নতুন আর্টিফিশিয়াল লেক তৈরি করার চিন্তাভাবনা করছে। এই লেকটা মেন আর্টিফিশিয়াল লেক অর্থাৎ লেক গাটনকে প্রায় 8 কিলোমিটার লম্বা টানেলের মাধ্যমে জলের সাপ্লাই দেবে। তবে এই রিজার্ভারটাকে তৈরি করার জন্য কিছুটা সময় তো অবশ্যই লাগবে। এই অবস্থাটার সঙ্গে পানামা খালের অথরিটি কিভাবে ডিল করবে সেটা ভবিষ্যতে দেখার বিষয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।